পৃথিবীতে এক এক দেশে এক একভাবে বিবাহ ও তালাকের প্রক্রিয়া সম্পন্ন করা হয়। সাধারণ নিয়ম অনুযায়ী একজন ব্যক্তি যে দেশে বিবাহ করবে সে দেশেরই আইন অনুযায়ী তার তালাক প্রক্রিয়া সম্পন্ন হবে। তবে জটিলতা বাধে সেখানে যেখানে একজন ব্যক্তি এক দেশে বিবাহ করে, তবে নাগরিকত্ব ও বসবাস করার কারণে ভিন্ন একটি দেশে গিয়ে তার তালাক প্রক্রিয়া সম্পন্ন করতে হয়। বিশেষ করে যখন একজন মুসলিম ব্যক্তি যার বিবাহ মুসলিম ব্যক্তিগত আইন অনুযায়ী হয়েছিল তার অন্য একটি দেশের নাগরিকত্ব ও বসবাস করার কারণে তাকে তার তালাক সেই দেশের আইন অনুযায়ী প্রক্রিয়া সম্পন্ন করতে হচ্ছে, যার বেশিরভাগ ক্ষেত্রেই একে অপরের পরিপন্থী। আমি ব্যারিস্টার এমান রহমান খান, অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, আজকে এই বিষয় নিয়ে আলোচনা করব এবং উদাহরণস্বরূপ কানাডিয়ান নাগরিক সেসব বাংলাদেশিদের নিয়ে কথা বলবো যাদের বিবাহ হয়েছিল বাংলাদেশে, তবে কানাডিয়ান আইন অনুযায়ী তাদের তালাক প্রক্রিয়া সম্পন্ন করতে হচ্ছে। তাই ভিডিওর এই বিষয়টি নিয়ে যদি আপনার আগ্রহ থেকে থাকে ভিডিওটি না টেনে পুরাটা দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সর্বপ্রথম আমরা জানব যে কানাডায় বিবাহ ও তালাকের কি ধরনের রীতিনীতি এবং নিয়মকানুন রয়েছে। কানাডায় বিবাহর প্রধান 3টি শর্ত আছে। প্রথম শর্তটি হচ্ছে যে বর ও কনের 18 বছর বয়স হতে হবে। দ্বিতীয়ত পলিগ্যামাস ম্যারেজ বা বহু বিবাহ করা যাবে না, যার অর্থ দাঁড়াচ্ছে যে বর ও কনে বিবাহের সময় তাদের দুজনকেই অবিবাহিত অথবা ডিভোর্সি অথবা তাদের যে প্রাক্তন স্বামী স্ত্রী আছে তারা মৃত হতে হবে। এবং তৃতীয় যে শর্তটি আছে তা হচ্ছে নিকট আত্মীয়, বিশেষ করে রক্তের সম্পর্কের কারোর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া যাবে না। কানাডার বিবাহের ক্ষেত্রে একটি ম্যারেজ কন্ট্রাক্ট স্বাক্ষর করতে হবে। এই ম্যারেজ কন্ট্রাক্টে বর কনের নাম, ঠিকানার এবং অন্যান্য শর্তাবলীর পাশাপাশি রয়েছে যে এই বর ও কনের সম্পত্তি বিবাহের পরে কিভাবে বন্টন হবে। কানাডার বিবাহ ও তালাক আইনের অনুযায়ী এই বিবাহের সাথে বর কনের সম্পত্তি ওতপ্রোতভাবে জড়িত। কানাডাতে যখন একজন নারী ও পুরুষ বিবাহ করে তখন তাদের নিজস্ব মালিকানায় থাকা যেসব সম্পত্তি আছে তা একত্র করে একটি জয়েন্ট প্রপার্টি বা আমাদের দেশে যাকে বলি এজমালি সম্পত্তিতে তা রূপান্তরিত করতে হবে। এবং এই রূপান্তরিত একত্র যে সম্পত্তিটি আছে তাকে কানাডিয়ান আইন অনুযায়ী ফ্যামিলি প্যাট্রিমনি বলে। এবং এই ফ্যামিলি প্যাট্রিমনি কানাডার এক এক প্রদেশে এক একভাবে ব্যাখ্যা করা হয়। ফ্যামিলি প্যাট্রিমনির এই ভিন্ন ভিন্ন রূপকে একত্রে নাম দেওয়া হয়েছে ম্যাট্রিমোনিয়াল রিজিম। কানাডার এক এক প্রদেশে এক এক ম্যাট্রিমোনিয়াল রিজিম আছে, যার ভিন্ন ভিন্ন নাম এবং বিধানেও ভিন্নতা রয়েছে। উদাহরণস্বরূপ কানাডার কুবেক প্রদেশে যে বর্তমান প্রচলিত ম্যাট্রিমোনিয়াল রিজিম আছে তাকে বলা হয় পার্টনারশিপ অফ অ্যাকোয়েস্ট। এবং এই পার্টনারশিপ অফ অ্যাকোয়েস্ট ম্যাট্রিমোনিয়াল রিজিমের বিধান অনুযায়ী ফ্যামিলি প্যাট্রিমনিতে যেসব সম্পত্তি আছে সেই সব সম্পত্তি তালাকের ক্ষেত্রে এই দম্পতির মাঝে সমান সমানভাবে বন্টন হবে। তো এখন আমরা জানবো যে একটি কানাডিয়ান নাগরিক বাংলাদেশি দম্পতি যাদের কানাডিয়ান নাগরিকত্ব লাভের পরে বাংলাদেশে এসে বিয়ে হয়েছে এবং তারা আবারও কানাডায় ফেরত চলে গেছে, তাদের তালাকের ক্ষেত্রে কোন আইনটি এখানে বলবৎ হবে বা তাদের উপরে বর্তাবে। এই বিষয়টি চিন্তা করা যতটা সহজ এর পেছনের আইনের ব্যাখ্যা ততটা জটিল। সর্বপ্রথম আমাদেরকে যে বিষয়টি প্রতিষ্ঠা করতে হবে তা হচ্ছে এই মুসলিম ব্যক্তিগত আইনের বিধান অনুযায়ী যেসব বিবাহ হয়েছে কানাডিয়ান সরকার এইসব বিবাহকে বৈধ বিবাহ হিসেবে গণ্য করে কিনা। ইতিমধ্যে আমরা জানলাম কানাডিয়ান সরকার ও তাদের প্রচলিত আইন এই পলিগামাস ম্যারেজকে কোনো বিবাহ হিসাবেই গণ্য করে না এবং সেটাকে একটি অপরাধের চোখে দেখে। তাদের পলিগামাস ম্যারেজের সংজ্ঞাতে পোটেনশিয়ালি পলিগামাস ম্যারেজও অন্তর্ভুক্ত আছে। এবং আমরা যেহেতু জানি ইসলাম ধর্মে একই সময় 4টি বিবাহ করার বিধান রয়েছে, তাই কানাডিয়ান সরকারের পাশাপাশি এরকম আরও অনেক সরকার এই মুসলিম বিবাহকে পোটেনশিয়ালি পলিগামাস ম্যারেজ হিসাবে গণ্য করে। তবে কানাডার প্রচলিত আইনের কোথাও এই বিধানের বিকল্প না থাকলেও আমেরিকা এবং কানাডার কিছু আদালতের কিছু রায় অনুযায়ী এই পোটেনশিয়ালি পলিগামাস ম্যারেজ বা সম্ভাব্য বহু বিবাহর যে বিবাহটা আছে এই বিবাহকে মনোগামাস ম্যারেজে কনভার্ট করা যায়। তবে এই মনোগামাস ম্যারেজে রূপান্তরিত করতে হলে 3টি ক্ষেত্রে যে কোনো একটি ক্ষেত্র স্যাটিসফাই করতে হবে। প্রথম ক্ষেত্রটি হচ্ছে যে যেই দম্পতি এই পোটেনশিয়ালি পলিগ্যামাস ম্যারেজে আছে
তারা যদি এমন কোনো ধর্মে ধর্মান্তরিত হয়ে যায় যে ধর্মে মনোগ্যামাস বিবাহের একটি বাধ্যবাধকতা রয়েছে। দ্বিতীয়ত, তারা যে দেশে এই পোটেনশিয়ালি পলিগ্যামাস ম্যারেজটি সংগঠিত করেছে সেই দেশ এই পোটেনশিয়ালি পলিগ্যামাস ম্যারেজ বা পলিগ্যামাস ম্যারেজকে নিষিদ্ধ হিসেবে ঘোষণা করেছে। তৃতীয় যে ক্ষেত্রটা আছে তা হচ্ছে এই দম্পতিটি এমন একটি দেশে তারা ডোমিসাইল নিয়েছে বা পার্মানেন্টলি রেসিডেন্স নিয়েছে অথবা নাগরিকত্ব নিয়েছে যেই দেশে মনোগামাস ম্যারেজের একটি বাধ্যবাধকতা রয়েছে। তো এই বিশ্লেষণটি যে মামলায় বলা হয়েছে সেটার কেস রেফারেন্স আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি এবং এই ব্যাখ্যার মাধ্যমে এই বিষয়টা পরিষ্কার হলো যে কানাডিয়ান নাগরিক বাংলাদেশি দম্পতিদের যে বিয়েটা আছে, যে মুসলিম ব্যক্তিগত আইনের বিধান অনুযায়ী বিয়েটা করা হয়, সেই বিয়েটা বৈধ হিসাবে কানাডিয়ান সরকার গণ্য করছে। যেহেতু এই ব্যাখ্যার আলোকে আমরা বুঝতে পারলাম যে কানাডার সরকার এই মুসলিম বিবাহকে বৈধ হিসেবে দেখে, তাই এই দম্পতির তালাক প্রক্রিয়াও কানাডার প্রচলিত আইন দ্বারা হবে। ভিডিওর প্রথমাংশে আমি ম্যারেজ কন্ট্রাক্ট নিয়ে কথা বলেছিলাম। যেহেতু কানাডার নাগরিক একটি মুসলিম বাংলাদেশি দম্পতি যাদের বিয়ে হয়েছিল বাংলাদেশে তাদের নাগরিকত্ব লাভের পরে, সেহেতু আমরা এটা ধরে নিতে পারি যে এই দম্পতি কানাডায় এসে কোনো ধরনের ম্যারেজ কন্ট্রাক্ট স্বাক্ষর করেননি। তাই যেহেতু এখানে একটি ম্যারেজ কন্ট্রাক্টের অনুপস্থিতি আছে, তাই তারা যেই কানাডার প্রদেশে একসাথে বসবাস করছিলেন বা করছেন সেই প্রদেশেরই ম্যাট্রিমোনিয়াল রিজিমের বিধান তাদের বিবাহ ও তালাকের সকল বিষয় পরিচালনা করবে। এই ব্যাখ্যা অনুযায়ী এই দম্পতিটি কানাডার যেই প্রদেশে বসবাস করছেন সেই প্রদেশের ম্যাট্রিমোনিয়াল রিজিম অনুযায়ী তাদের ফ্যামিলি প্যাট্রিমনির সকল সম্পত্তি বন্টন হবে। তবে উক্ত আইন অনুযায়ী বিবাহের সময় এই দুই পক্ষের এক পক্ষ যদি কানাডিয়ান নাগরিক না হয়ে থাকে অথবা উভয় পক্ষই যদি কানাডিয়ান নাগরিক না হয়ে থাকে, তাহলে আইন অনুযায়ী তারা বিবাহের সময় যেই দেশে বসবাস করছিলেন বা যেই দেশে অবস্থান করছিলেন সেই দেশের ম্যাট্রিমোনিয়াল রিজিম তাদের বিবাহ ও তালাকের উপরে বর্তাবে। কিন্তু বাংলাদেশ এবং বাংলাদেশের মতো এরকম আরো অনেক মুসলিম প্রধান রাষ্ট্রের প্রচলিত আইনে এই ম্যাট্রিমোনিয়াল রিজিমের কোনো উল্লেখ নেই। এক্ষেত্রে এই দম্পতি তাদের বিবাহের প্রাথমিক সময়ে লম্বা সময় জুড়ে যে দেশে বসবাস করছিলেন সে দেশেরই ম্যাট্রিমোনিয়াল রিজিম তাদের বিবাহ ও তালাকের সকল বিষয় পরিচালনা করবে। কানাডিয়ান নাগরিক বাংলাদেশি দম্পতি যদি একটি লম্বা সময় জুড়ে বিবাহের পরবর্তী সময়ে কানাডায় বসবাস করে থাকেন এবং কানাডার যে প্রদেশে তারা বসবাস করছেন সেই প্রদেশেরই ম্যাট্রিমোনিয়াল রিজিম তাদের উপর বর্তাবে। সুতরাং আমি আশা রাখি আমার এই আলোচনার মাধ্যমে একটি বিষয় পরিষ্কার হয়েছে যে কানাডায় বসবাসরত কানাডিয়ান নাগরিক বাংলাদেশি দম্পতিদের তালাকের বিধানটা কোন আইনের দ্বারা পরিচালিত হবে। আমার এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমি নানান দৈনন্দিন আইন বিষয়ক ভিডিও পোস্ট করে থাকি, তাই ভবিষ্যতের ভিডিও পেতে হলে এই ছোট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই ভিডিওর বিষয়ের উপরে কারো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই নিম্নে কমেন্টে জানাবেন। তবে সর্বোত্তম পন্থা হবে আপনি যদি একজন কানাডিয়ান নাগরিক বাংলাদেশি হয়ে থাকেন, কানাডিয়ান ফ্যামিলি ল বিশেষজ্ঞ লয়ার সাথে যোগাযোগ করতে ভুলবেন না এবং এর পাশাপাশি একজন বাংলাদেশি ফ্যামিলি ল বিশেষজ্ঞের সাথেও পরামর্শ নিতে পারেন। আপনারা সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।